জানিয়ে দেব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। সংখ্যালঘু মুসলিমদের নিরাপত্তা দিতে না পারলে ভারত ভেঙে যাবে, হেফাজতে ইসলাম। যে কারণে কাঠগড়ায় দাঁড়িয়ে কাঁদলেন সাবেক মন্ত্রী শাহজাহান খান। এবং আমরা যুদ্ধ অবস্থায় আছি, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সংখ্যালঘু মুসলিমদের নিরাপত্তা দিতে না পারলে ভারত ভেঙে যাবে, হেফাজতে ইসলাম। ভারতে এবার হোলি উৎসব পালনকালে সংখ্যালঘু মুসলমানদের উপর হিন্দুত্ববাদীদের নির্যাতন চালানোর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে সংবাদ মাধ্যমে এক বিবৃতি দিয়েছে হেফাজতে ইসলাম। বিবৃতিতে সংগঠনটি বলেছে, আমরা মোদি সরকারকে হুঁশিয়ারি করে বলতে চাই, সংখ্যালঘু মুসলমানদের জানমালের নিরাপত্তা ও ধর্মীয় স্বাধীনতা দিতে ব্যর্থ হলে অচিরেই ভারত ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। যৌথ বিবৃতিতে সংগঠনের আমির আল্লামা মুহিবুল্লাহ ও মহাসচিব মাওলানা সাজিদুর রহমান বলেন, ভারত জুড়ে এবার রমজান মাসে হিন্দুদের হোলি উৎসবকালে সংখ্যালঘু মুসলমানদের উপর চরম নির্যাতন নিপীড়ন চালানো হচ্ছে। ত্রিপল দিয়ে অসংখ্য মসজিদ ঢেকে দিয়েছে কঠোর হিন্দুত্ববাদী মোদি সরকার। হেফাজতের আমির বলেন, শুধু তাই নয়, উত্তরপ্রদেশে হোলির সময় শান্তি রক্ষার নামে হাজারেরও উপর নিরপরাধ মুসলিমকে নির্বিচারে গ্রেপ্তার করা হয়েছে। কঠোর হিন্দুত্ববাদীরা রোজাদার মুসলমানদের যেখানে পাচ্ছে সেখানেই অত্যাচার করছে। পুলিশ প্রশাসনের সামনেই তারা কোথাও কোথাও মসজিদের গেট ভেঙে ঢুকে পড়েছে। এমনকি হোলির রং মাখতে না চাওয়ায় মসজিদ গমনকারী একজন রোজাদার মুসলিমকে পিটিয়ে শহীদ করেছে হিন্দুত্ববাদী মব। ভারতে রাষ্ট্রীয় অনুকূল্যে মৎস্য ন্যায়ের রাজত্ব কায়েম করেছে হিন্দুত্ববাদী গেরুয়াধারীরা। তারা আরও বলেন, নিজ দেশের সংখ্যালঘুর নিরাপত্তা দিতে ব্যর্থ ভারত নির্লজ্জের মতো বাংলাদেশে সংখ্যালঘু নিয়ে মিথ্যাচার ও প্রোপাগান্ডা ছড়ায়। আমরা মোদি সরকারকে হুঁশিয়ারি করে বলতে চাই, সংখ্যালঘু মুসলমানদের জানমালের নিরাপত্তা ও ধর্মীয় স্বাধীনতা দিতে ব্যর্থ হলে অচিরেই ভারত ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। ইতিহাস সাক্ষী, পৃথিবীর কোথাও জালিম সম্প্রদায়ের রাজত্ব বেশি দিন টিকে থাকতে পারেনি। সুতরাং জালিম হিন্দুত্ববাদী দানবদেরও পরাজয় অনিবার্য। অতিষ্ঠ মুসলমানরা যেদিন এক হয়ে রুখে দাঁড়াবে, সেদিন জালিমরা নিশ্চিহ্ন হয়ে যাবে ইনশাল্লাহ। তারা বলেন, জাতিসংঘ প্রণীত মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্রের বেশ কয়েকটি ধারার চরম লঙ্ঘন ঘটেছে ভারতে। সেদেশের নির্যাতিত সংখ্যালঘু মুসলমানদের পাশে দাঁড়াতে আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জোর আহ্বান জানাচ্ছি। আমাদের অন্তর্বর্তী সরকারকেও জোরালো ভাষায় রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ করতে হবে। বিবৃতিতে বলা হয়, পৃথিবীর যেখানেই মানবাধিকার লঙ্ঘন ঘটুক, সেটার প্রতিবাদ করা আমাদের ইমানি ও মানবিক দায়িত্ব। এছাড়া ভারতে ক্রমাগতভাবে সংখ্যালঘু মুসলমানদের মানবাধিকার দলনের বিরুদ্ধে জাতিসংঘের মানবাধিকার কমিশন ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোকেও আমরা একযোগে সরব হওয়ার আহ্বান জানাচ্ছি। যে কারণে কাঠগড়ায় দাঁড়িয়ে কাঁদলেন সাবেক মন্ত্রী শাহজাহান খান। বড় ছেলে হাসিবুর রহমান খানের সঙ্গে 5 মাস দেখা নেই, একথা বলতে বলতে কাঠগড়ায় দাঁড়িয়ে কাঁদলেন সাবেক মন্ত্রী শাহজাহান খান। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম.এ. আজাহরুল ইসলামের আদালতে শুনানি হয়। শুনানি শেষে আদালত বাড্ডা থানার রফিকুল ইসলাম হত্যা মামলায় শাহজাহান খানের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ সময় তিনি নিজের ছেলের সঙ্গে দীর্ঘ 5 মাস দেখা নেই জানিয়ে কাঁদতে শুরু করেন। এদিন সকাল 9টা 50 শাহজাহান খানকে আদালতের কাঠগড়ায় তোলা হয়। তখন তিনি আইনজীবীর সঙ্গে বিভিন্ন বিষয়ে পরামর্শ করেন। পরে তার উপস্থিতিতে 9টা 8 শুনানি শুরু হয়। শুনানিতে আইনজীবী মিজানুর রহমান বাদশা বলেন, শাহজাহান খান 8 বছরের সংসদ সদস্য ও 2 বারের মন্ত্রী ছিলেন। তিনি ঐতিহ্যগতভাবে রাজনৈতিক পরিবারের সন্তান। এর আগে তাকে 2 বার রিমান্ডে নেওয়া হয়েছে। রিমান্ডে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তার বয়স 76 বছর। রোজার মধ্যে রিমান্ডে নিলে হয়রানি হবে, ফের অসুস্থ হয়ে পড়বেন, তাই রিমান্ড নামঞ্জুর করা হোক। রিমান্ড শুনানি চলাকালে 10টা 27 শাহজাহান খান বলেন, মাননীয় আদালত, আমি কথা বলতে চাই। পরে আদালতের অনুমতি নিয়ে কথা বলতে শুরু করেন তিনি। এ সময় তিনি বলেন, আমি জড়িত না। কেন এই মামলা হলো? শুধু আমার বিরুদ্ধে না, আমার বড় ছেলে হাসিবুর রহমানকে আসামি করা হয়েছে।
তখন কাঁদতে কাঁদতে তিনি বলেন, আমার ছেলের সঙ্গে 5 মাস আমার দেখা নেই। এ সময় বিচারক বলেন, আপনার বিষয়ে আইনজীবী কথা বলছেন। তবু শাহজাহান খান 2 হাত জোর করে কথা বলার জন্য সময় চান। তিনি বিচারকের উদ্দেশ্যে বলেন, আমার কথা শুনতে হবে, আমাকে একটু সময় দেন। ষড়যন্ত্রমূলকভাবে এই মামলা দেয়া হয়েছে। তিনি কাঠগড়ায় দাঁড়িয়ে টিস্যু দিয়ে 2 চোখ মুছতে থাকেন। শুনানি শেষে আদালত তার 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে 10:40 হেলমেট, বুলেট প্রুফ জ্যাকেট ও হাতকড়া পরিয়ে আদালত থেকে বের করা হয়। হাজতখানায় নেওয়ার সময় তিনি বলেন, পুলিশ বলেছে কথা বলা নিষেধ। এটা গণতান্ত্রিক দেশ। আমি সারা জীবন কথা বলে এসেছি, কথা বলেই যাব। পরে হাসতে হাসতে তিনি হেঁটে হাজতখানায় যান। আমরা যুদ্ধ অবস্থায় আছি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নির্বাচন যতই ঘনিয়ে আসছে, ষড়যন্ত্রও ততই তীব্র হচ্ছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পুলিশকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, আমরা যুদ্ধ অবস্থায় আছি। এই বাস্তবতা মেনে রেখেই পুলিশকে দায়িত্ব পালন করতে হবে। ষড়যন্ত্রকারীরা এই সুযোগে শান্তি বিনষ্টের চেষ্টা করবে, তাই পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের সঙ্গে এক বিশেষ বৈঠকে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। তিনি বলেন, পুলিশই সম্মুখ সারির মানুষ, তাদের অবহেলা করে দেশ গড়া সম্ভব নয়। আইন যথাযথভাবে প্রয়োগ করা গেলে, শৃঙ্খলা প্রতিষ্ঠা করা গেলে সব যুদ্ধেই জয়ী হওয়া সম্ভব। প্রধান উপদেষ্টা আরও বলেন, নতুন বাংলাদেশ গড়তে পুলিশকে কার্যকর ভূমিকা পালন করতে হবে। অতীতে পুলিশ খারাপ মানুষের প্রভাবের শিকার হয়েছে, কিন্তু এখন আলোকিত বাংলাদেশ গড়ার দায়িত্বও তাদের কাঁধে। তিনি আরও বলেন, বাংলাদেশ এক বিশাল সম্ভাবনার দেশ, কিন্তু সেই সম্ভাবনা আমরা এখনও বাস্তবে রূপ দিতে পারিনি। জুলাই আন্দোলনের মাধ্যমে নতুন করে দেশ গড়ার সুযোগ এসেছে, এই সুযোগকে কাজে লাগাতে হবে। বৈঠকে প্রধান উপদেষ্টার সঙ্গে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি, পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম। এছাড়া মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের মধ্য থেকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবিব পলাশ ও রাজশাহী রেঞ্জের ডিআইজি ফারজানা ইসলাম বক্তব্য রাখেন। নতুন বাংলাদেশের স্বপ্ন ও বাস্তবতা নিয়ে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের সামনে বিশ্ব নেতৃত্বের পর্যায়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই সম্ভাবনাকে কাজে লাগাতে হলে আমাদের আইন শৃঙ্খলা বজায় রাখতে হবে, শান্তি প্রতিষ্ঠা করতে হবে এবং জনগণের অধিকার নিশ্চিত করতে হবে।